আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদ্য যারা অনার্স পাস করলেন, সো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আপনাদের মাস্টার্সে ভর্তি কবে শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটা A to Z বিষয়ে বলবো, তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি ধারণা দিব যে মাস্টার্স ভর্তি কবে শুরু হইতে পারে, কত পয়েন্ট লাগবে, কত টাকা লাগবে এবং কয়টি মেধা তালিকা থাকবে, কিভাবে ভর্তি হবেন, কিভাবে পড়াশোনা করবেন, সাবজেক্ট কি থাকবে, A to Z বিষয়ে আলোচনা করব। তো চলেন ভিডিওটি শুরু করি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির একটা নির্দেশিকা। এটা এর আগের বছরের, বাট এইখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলে ধারণা দিব। তো অবশ্যই ভিডিও থেকে চলে যাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখেন, অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা যারা পাস করেছেন, আপনাদের শিক্ষাবর্ষ হবে 2022-23, ঠিক আছে? 2022-23 শিক্ষাবর্ষের আপনারা হচ্ছে মাস্টার্স ভর্তি হবেন। তো এখানে কি বলেছে দেখেন, আপনাদের আবেদনটি কিন্তু শুরু হবে নভেম্বর, এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে নভেম্বর মাসের 30 তারিখ, অর্থাৎ আজকে নভেম্বর মাস কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেল, ঠিক আছে? তো দেখেন ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের কিন্তু সার্কুলারটি প্রকাশ করবে। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু ভর্তি আবেদন কিন্তু শুরু হবে। এবং ভর্তি আবেদন ফি গত বছরে 300 টাকা নিয়েছিল, সো এই বছরেও 300 টাকাই থাকবে। যদি বাড়ে তাহলে হচ্ছে 350 টাকা আবেদন ফি বাড়বে। তো এই আবেদন ফিটা শুধুমাত্র আপনি অনলাইনে আবেদন করলেন তার একটা ফি, অর্থাৎ প্রাথমিক আবেদন ফি, আপনি যে ভর্তি হবেন তার ফি কিন্তু এটা না। ওকে, তো আবেদন যদি শুরু হয় ডিসেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে, তাহলে যেদিনেই আবেদন শুরু হোক না কেন, ওই দিন থেকে আপনারা হচ্ছে মিনিমাম 10 থেকে 15 দিন সময় পাবেন আবেদন করার। ক্লিয়ার? মিনিমাম 10 থেকে 15 দিন। সো আবেদন হওয়ার সঙ্গেই আবেদন করবেন, ঠিক আছে? তো এখন আমরা আসি যে আবেদনের আসলে যোগ্যতা কি লাগবে, কত পয়েন্ট লাগবে, কি ব্যাপার সেপার। অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মানে অনার্স করলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবেন কি না, A to Z বিষয়ে এখন আলোচনা করব। সো দেখেন এই যে খ নম্বরে কি বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সাল ও তৎপরবর্তী সালসমূহে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম CGPA 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে। সো দেখেন অনেকেই ভাববেন যে এখানে 17 আছে, আমি কেন 18 বললাম। দেখেন এটা এর আগের বছরের নোটিশ, এখান থেকে আমি ধারণা দিচ্ছি। সো দেখেন এইবার এখানে 2018 হবে, অর্থাৎ যারা 2018, 19, 20, 21, 22 এই সালগুলোতে অনার্স পাস করবে, একদম পাস, ঠিক আছে, ফেল করলে হবে না, যারা পাস করবে সো তারা আবেদন করতে পারবে। এবং তাদেরকে CGPA 2.25 কিন্তু মিনিমাম পাইতে হবে। যদিও 2.25 CGPA পেয়ে আপনি সরকারি কলেজে চান্স পাবেন না, বাট আপনার হচ্ছে যে এইটা আবেদনের যোগ্যতা, যে এই 2.25 CGPA এটা লাগবেই, না হলে আপনি আবেদন করতে পারবেন না। ওকে, এখন আপনি ভাবতে পারেন কত পয়েন্ট হলে আমরা চান্স পেতে পারি। সো দেখেন যারা হচ্ছে ভালো সাবজেক্ট নিয়ে সরকারি কলেজে চান্স পেতে চান, তাদেরকে দেখা যাচ্ছে যে 3.00 থেকে 3.50 মধ্যে ইনশাল্লাহ থাকতে হবে, তাহলে আপনারা চান্স পাওয়ার সুযোগ কিন্তু রয়েছে, না হলে হবে না। ওকে, বেসরকারি কলেজে চান্স নিতে পারেন। তবে যাই হোক দেখেন, তবে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় পাস ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না। দেখেন অনেকেই আছে অনার্স মানে পাস করেছে, বাট কোনো কারণে পাস করতে পারেনি, ফেল করেছিল, তাকে ডিগ্রি পাসের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সো উনি কিন্তু এই মাস্টার্স নিয়মিততে আবেদন করতে পারবে না। ক্লিয়ার? এরপর কি বলেছে আমরা দেখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সাল ও তৎপরবর্তী সালসমূহে প্রিলি টু মাস্টার্স নিয়মিত বা প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে 45% কিংবা ক্রেডিট GPA পদ্ধতিতে 2.25 প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট 3 বছর মেয়াদী পাস নিয়মিত পরীক্ষা সনাতন পদ্ধতিতে এত কার্যক্রমে আবেদন করতে পারে না। মানে মোট কথা হচ্ছে যারা ডিগ্রি পাস করেছে, ডিগ্রি পাস করার পর প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করলেও তারা আবেদন করতে পারবে না। মোট কথা আপনি 4 বছরের অনার্স যদি পাস করেন তাহলেই এই নিয়মিত মাস্টার্সে আবেদন করতে পারবেন, যদি পাস না করেন তাহলে আবেদন করতে পারবেন না। ক্লিয়ার? অত কিছু আমাদের জানার কোনো দরকার নাই। যারা ডিগ্রি 3 বছরে করবে তারা আবেদন করতে পারবে না। ক্লিয়ার? এখন দেখেন
উপরোক্ত শর্ত পূরণ সাপেক্ষে স্নাতক সম্মান ও প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পঠিত বিষয়ে ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে। মানে যারা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স 1 বছরেরটা পাস করে গেছে নিয়মিতটা, শুধু তারা আবেদন করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখেন, এখন মেইন বিষয়টা হচ্ছে যে আমরা ইতিমধ্যে অনেকেই আলোচনা করে ফেলছি। এখানে দেখেন আবেদনকারী যে কলেজ থেকে অনার্স পাস করেছে বা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পাস করেছে, ঠিক আছে, সো সেই কলেজ থেকে যদি ওই কলেজেই প্রাথমিক আবেদন করে তাহলে তাকে কিন্তু অগ্রাধিকার দিয়ে মেধা তালিকা প্রণয়ন করা হবে। মানে এনারা বলতেছে যে আপনি যদি অনার্স পাস করেছেন দিনাজপুর সরকারি কলেজ থেকে, আপনি যদি মাস্টার্সে দিনাজপুর সরকারি কলেজে আবেদন করেন তাহলে আপনাকে হচ্ছে দিনাজপুর সরকারি কলেজে মানে চান্স দেয়া হবে, মানে অগ্রাধিকার দেওয়া হবে। চান্স দেওয়া হবে কিনা এটা বলে নেই, অগ্রাধিকার দেওয়া হবে। তো যাই হোক, এখন দেখেন এই কার্যক্রমে প্রথমে কিন্তু প্রথম মেধা তালিকার একটা রেজাল্ট দিবে। আপনি যদি আবেদন করার পর 300 টাকা বা যদি 350 টাকা নেয়, যে হোক ওই টাকাটা যদি কলেজে জমা দেন তাহলে আপনার কাজ শেষ। তারপরে প্রথম মেধা তালিকা প্রণয়ন করবে, ঠিক আছে, এবং তারপরে কোটা মেধা তালিকা এবং রিলিজ স্লিপের মাধ্যমে এই ভর্তি কার্যক্রম কিন্তু শেষ হবে। এইখানে কখনোই দ্বিতীয় মেধা তালিকা আসবে না। প্রথম মেধা তালিকায় যদি আপনি চান্স পান তাহলে পাইলেন, নাহলে রিলিজ স্লিপে 5টা কলেজে আবেদন করবেন, ওইখানে চান্স পাইলে পাইলেন, না হলে কিন্তু মাস্টার্স প্রাইভেটে আবেদন করতে হবে। ভুলেও আর কিন্তু এই নিয়মিততে ভর্তি হতে পারবেন না। মাস্টার্স কিন্তু 2 ধরনের আছে, ওকে। একটা হচ্ছে মাস্টার্স নিয়মিত, যেটা আমি এই যে নোটিশটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আরেকটা হচ্ছে মাস্টার্স প্রাইভেট। মানে ভাবিবেন না যে ওইটা অনিয়মিত, এরকম কিছু না, ওইটা প্রাইভেট, ওকে। তো যাই হোক, তো দেখেন আপনার কি কি সাবজেক্টে আবেদন করতে পারবেন এই বিষয়ে কথা বলি। তো যারা হচ্ছে মূলত অনার্সে বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি এই কিন্তু সেকশনগুলো ছিল, ডিপার্টমেন্টগুলো ছিল। সো দেখেন যারা হচ্ছে বাংলা, ইংরেজি বা এই সাবজেক্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেবেন, তাদের কিন্তু বলা হচ্ছে MA, ডিপার্টমেন্টের নাম হবে MA, মাস্টার্স অফ আর্টস, ঠিক আছে। এবং কোর্সের মেয়াদ তো 1 বছর, এটা বলতে হবে না, সবাই জানেন। এবং যারা হচ্ছে দেখা যাচ্ছে যে বিএসএসে ছিলেন অনার্সে, হ্যাঁ, কিংবা আপনারা বিএতে ছিলেন অনেক সাবজেক্ট, যেমন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, এইগুলা কিন্তু MSS এই সেকশনে রয়েছে, অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। এবং এখানে দেখেন যারা হচ্ছে বিএসসিতে ছিলেন ডিগ্রিতে, কিংবা আপনার হচ্ছে যে অনার্সে যারা বিএসসিতে ছিলেন, সো তাদেরটা হবে MSc, ওকে, মাস্টার অফ সায়েন্স। এই যে সাবজেক্টগুলো নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এবং এখানে দেখেন যারা হচ্ছে মূলত আপনারা বিবিএতে ছিলেন, অনার্সে বিবিএ, ঠিক আছে, হ্যাঁ, তারা কিন্তু এইখানে MBA এর এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন। আর যে কোনো একটা সাবজেক্টে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, ওকে। আপনি প্রাথমিক আবেদনের সময় অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি চাইলে এই মার্কেটিং চয়েস দিতে পারেন, অ্যাকাউন্টিং চয়েস দিতে পারেন, ম্যানেজমেন্ট চয়েস দিতে পারেন, বাট যে কোনো একটাতে আপনার কিন্তু চান্স হবে, একটা সাবজেক্ট নিয়েই কিন্তু আপনি পড়তে পারবেন। ক্লিয়ার? এখন আমরা কথা বলি যে আপনার কি কি লাগবে আবেদন করার জন্য, কি কি লাগবে। সো আবেদন করার জন্য আপনার হচ্ছে অনার্সের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, অঙ্গীকারনামা, ইমেইল লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। এগুলা কিন্তু অবশ্যই লাগবে। এগুলা কিন্তু আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু হবে না, ওকে। এবং আপনার একটা ছবি লাগবে, এবং আপনার হচ্ছে যে কোন কলেজে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজের নামটা লাগবে, এবং আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার লাগবে। এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে আপনি আবেদন করতে পারবেন। এবং আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি অ্যাটাচ থাকেন তাহলে যখন আবেদন শুরু হবে আমরা আপনার আবেদন করে দিব মাত্র 100 টাকার বিনিময়ে। আমরা অঙ্গীকারনামা ফিল আপ করে দিব, আবেদন করে দিব, A to Z, ওকে। এবং অবশ্যই সঠিক লিঙ্গ নির্ধারণ, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন আবেদন করতেছেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন বা পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল এটা ঠিক আছে কিনা একটু চেক করতে হবে। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল অপশন আছে কিনা এটা একটু চেক করে নিতে হবে, ওকে। এবং এইখানে দেখেন কলেজ ও বিষয় নির্ধারণ, এখানে বারবার করে বলতেছে যে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজে নাম সিলেক্ট করে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স প্রোগ্রামে তার ভর্তির যোগ্য বিষয় আসন দেখতে পাবে। ওই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার আবেদন করতে হবে, ঠিক আছে। এখন কোটায় যদি কেউ আবেদন করতে চায় তো সেই ক্ষেত্রে তার কোটার মূল কাগজপত্র থাকতে হবে, না হলে কিন্তু কোটায় আবেদন ভুলেও করেন না, আপনি কিন্তু চান্স পাবেন না, ঠিক আছে। এবং ছবির সাইজ লাগবে 120 × 150 পিক্সেল। এবং দেখেন চূড়ান্ত
ফর্ম পূরণ করতে হবে। যখন আপনি চান্স পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এবং এইখানে দেখেন কোটার বিষয় এখানে বলা হয়েছে। হ্যাঁ, এই যে কোটার বিষয় একটু দেখে নেবেন, যদিও এখন কোটা আসলে তেমন কার্যকর হবে কিনা জানি না। যাই হোক, এই কোটাটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এবং পোষ্য কোটায় যদি কেউ আবেদন করে এইগুলো পড়ে নেবেন আপনারা, ঠিক আছে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দিব। আর প্রথম কথা হচ্ছে, আপনি প্রাথমিক আবেদন করলে প্রথম মেধা তালিকায় রেজাল্ট দিবে, ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। যদি না পান তাহলে রিলিজ স্লিপে, এই যে দেখেন এখানে কী বলছে, রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হবে এবং 3টি কলেজ, রিলিজ স্লিপে 3টি কলেজ নির্বাচন করে আবেদন করতে পারবেন, সরকারি হোক বা বেসরকারি হোক আপনার পছন্দের, এবং ওই 3টি কলেজের মধ্যে একটাতে আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন। ক্লিয়ার? এবং আপনি যদি আবেদন করতে করতে কোথাও ভুল হয় তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আবেদনটি বাতিল করে নতুন করে আবেদন করতে পারবেন। তবে ভালো করে মাথায় নেবেন যে কোন কলেজে আবেদন করতে চাচ্ছেন, পরবর্তীতে এইগুলা ঝামেলা হয় আবেদন বাতিলের ক্ষেত্রে। তো এইটা একটু মাথায় নিয়েই আপনি আবেদনটা করবেন। তো এইটাই ছিল ভিডিও, আশা করছি আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।